নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। পরিবেশ দূষণ এবং জনসুরক্ষার দিকে নজর দিয়ে দিনবাজারে আচমকা পরিদর্শন সদর মহকুমা শাসকের। এদিন করোনা নদীতে থার্মোকল বর্জ্য ফেলাকে কেন্দ্র করে কড়া বার্তা জানানো হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে। তিস্তার জলোচ্ছ্বাসে প্লাবিত মাল ব্লকের টোটগাঁও বস্তির প্রায় ৪৫টিরও বেশি বাড়ি। বারংবার একই পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে স্থায়ীভাবে অন্যত্র সরে যাচ্ছেন বাসিন্দারা। গ্রামবাসীদের পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। পুলিশ নির্যাতন এবং সিপিআইএম নেতৃত্বকে চড় মারার তীব্র ধিক্কার জানিয়ে বড় পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ মিছিল। পুলিশি নির্যাতন এবং সিপিআইএম নেতৃত্বকে চড় মারার ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে শ্রমিক কর্মচারী সংগঠন এবং ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের আহ্বানে বড় পোস্ট অফিস মোড়ের সামনে প্রতিবাদ মিছিল জলপাইগুড়ি শহরের একাংশ পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দিয়েছিল 12 জুলাই কমিটির আহ্বায়ক বাণীব্রত সাহা, কৃষক নেতা সলিল আচার্য, গোবিন্দ রায়, শ্রমিক নেতা কৃষ্ণ সেন, প্রকাশ রায়, প্রদীপ গোস্বামী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বড় পোস্ট অফিস মোড় থেকে মিছিল শুরু হয়েছে টেম্পল স্ট্রিট, প্রভাত মোড়, কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড হয়ে থানা মোড়ে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন 12 জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক বাণীব্রত সাহা। জেলার বিভিন্ন এলাকার বিক্ষোভ মিছিল হয় এবং সভা হয় ধর্মঘটে পুলিশি নির্যাতনের প্রতিবাদে। তার জন্যই ধর্মঘট। কিন্তু আমরা রাজ্যের ক্ষেত্রে কি দেখলাম? দিনবাজারে আচমকা পরিদর্শন সদর এসডিওর। করলা নদীতে থার্মোকল বর্জ্য ফেলা নিয়ে কড়া বার্তা। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ফের আচমকা পরিদর্শনে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তবে এবারের ভিজিট ছিল একটু আলাদা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে নয়, এবার তার নজর ছিল পরিবেশ দূষণ এবং জনসুরক্ষার দিকে। বিশেষত করলা নদীতে ব্যবসায়ীদের দ্বারা ফেলা থার্মোকল এবং প্লাস্টিক বর্জ্য নিয়ে পর্যবেক্ষণে উঠে আসে একাংশ ব্যবসায়ী তাদের দোকানের থার্মোকল এবং প্লাস্টিক সামগ্রী সরাসরি নদীতে ফেলে দিচ্ছেন, যার ফলে নদী দূষণের পাশাপাশি অগ্নিকাণ্ডের আশঙ্কাও বেড়ে যাচ্ছে। এদিকে করলা সেতুর নিচে জমতে থাকা আবর্জনার স্তূপ থেকে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন এসডিও। তিনি জানান, বর্জ্য নির্দিষ্ট স্থানেই ফেলতে হবে, নদীতে নয়। এছাড়াও প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের দিকে গুরুত্ব দিতে বলেন তিনি। বাজার এলাকার পরিবেশ এবং নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও নজরদারি চালানো হবে বলেও ইঙ্গিত দেন। এদিনের এই অভিযানে পুরসভার আধিকারিক এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং ওয়ার্ড প্রতিনিধি নিপু সাহা বলেন, নদীতে বর্জ্য ফেলা রোধ করতে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। আমরা চাই পরিবেশ এবং বাজার উভয়ই রক্ষা পাক। তিনি আরও জানান, দিনবাজারের হোলসেল ফিশ মার্কেটটি স্থানান্তর করা হলে বহু সমস্যারই সমাধান সম্ভব হবে। আজকে কোন বাজারে আসলেন, কি দেখলেন? আমরা দিনবাজারে এলাম, সবাই মিলে দেখছি আমরা যাতে কোনো রকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয়। প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা করছি, নিরীক্ষণ করছি। সকল সহনাগরিকবৃন্দকে সচেতন করা হচ্ছে। আমরা আমাদের জলপাইগুড়ি শহরকে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেন, উত্তরবঙ্গের যে সৌন্দর্যের কথা বলেন, জলপাইগুড়ি শহরকে, জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই, এটুকুই আমাদের প্রয়াস।
প্লাস্টিক কি ব্যান করলেন বা কোনো বললেন? এ বিষয়ে রাজ্য সরকারের যা নির্দেশিকা আছে ব্যাস ওটাই, আর তো আমার নতুন করে কিছু বলার নেই। আমরা সেটাকেই এনফোর্স করতে চাইছি, মানুষ যাতে সেটা পালন করেন, রাজ্য সরকারের নির্দেশগুলো এইগুলোই। নদীতে নোংরা ফেলা নিয়ে আপনি বলবেন? সে তো ঠিক আছে, দেখা যাক এবারে। কে এসডিও সাহেব আসছিলেন আর আমাদের পৌরসভা ইও সাহেব আসছিলেন মাছবাজারে ওই থার্মোকল নিয়ে। থার্মোকল যেহেতু নদীতে অনেক সময় পড়ে যাচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে আসে। থার্মোকল বন্ধ করতে হবে। এর আগে আমরা 26 তারিখে এসডিও সাহেব মিটিংয়ে একটা ডাকছিলাম, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গেছিলাম। সেখানে আলোচনা হয়েছিল কি থার্মোকল টোটালি ফেলানো যাবে না, নদীর ধারে রাখা যাবে না, আর থার্মোকল ডাস্টবিনে ফেলা দিয়ে পৌরসভা নিয়ে চলে যাবে। প্লাস্টিক নিয়েও একটা বার্তা দিলেন হ্যাঁ, ব্যবসায়ীদের। প্লাস্টিক তো আগেরই বার্তা দেওয়া আছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অর্ডারই আছে প্লাস্টিক বর্জনের ব্যাপারে। সেই কথাটা বললেন, প্লাস্টিকটা যেটা আস্তে আস্তে ওনারা বললেন একটা মাইকিং টাইকিং করবেন। তারপরে ব্যবসায়ীদেরও আমাদেরও বলে গেলেন আপনারা ব্যবসার তরফ থেকে যেটা মাইকিং করা অ্যাওয়ারনেস করবেন। আমরা বললাম ঠিক আছে, আমরা মিটিং করে ওটা করার ব্যবস্থা। দিনবাজার মাছ বাজার অ্যাকচুয়ালি পরিস্থিতি বলতে অ্যাকচুয়ালি হোলসেল মার্কেট হলেও পার্কিংয়ের তো জায়গা নাই বলে মাছের মানে আমরা ব্যবসা করতে খুব অসুবিধাই হচ্ছে। মাছ বাজারটা বাইরে নিয়ে গেলে খুবই ভালো হয়, মানে হোলসেল মার্কেটটা যদি বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের ব্যবসায়ীর পক্ষে ভালো হয়। ভিডিও ভাইরাল কাণ্ডে মুখ খুললেন তৃণমূল নেতা, উঠল চাঁদাবাজির অভিযোগ। গত মঙ্গলবার রাতে গজলডোবা সংলগ্ন এলাকায় একটি গাড়ির পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায় ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং জলপাইগুড়ি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীকে। সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল চর্চা। ঘটনার কয়েকদিন পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার ব্যাখ্যা দেন পঞ্চানন রায়। তার দাবি, বিশেষ কাজে আমিও আমার বন্ধু গাড়িতে করে গজলডোবার দিকে যাচ্ছিলাম। পথেই দেখি একটি পরিচিত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেবেছিলাম সমস্যা হয়েছে, তাই গাড়ি থামিয়ে জানতে যাই। সে সময় কয়েকজন যুবক এসে আমাদের ঘিরে ধরে। তিনি আরো বলেন, প্রথমে তারা আমাদের চিনতে পারেনি, পরে ফোন করে পরিচয় দেওয়ার পর তারা সরে যায়, কিন্তু পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। আমরা টাকা না দেওয়াতেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চানন বাবু জানান, সেই যুবকেরা শুধু ভিডিও করেই থেমে যায়নি, তাদের কুরুচিকর ভাষায় গালিগালাজও করেছে। তার কথায়, ওদের বয়স কম হওয়ায় আমি উত্তেজিত হইনি, শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে আসি। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই নিজের আইনজীবীকে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এই ঘটনার পর থেকেই জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে আসল সত্য উদ্ঘাটনের জন্য এখন সকলের নজর প্রশাসনিক পদক্ষেপের দিকে। ছিল, তার আগে খিতেন বর্মন ছিল, এখন ডক্টর কোনার আছে। আমরা প্রায় দিন আমার যখন পলিটিক্যাল কাজ শেষ হয়ে যায় তখন আমরা গজলডোবাতে গিয়ে আমরা কিন্তু হাওয়া মহলের ওখানে হাওয়া খেতে যেতাম। এবং আজকের দিনেও আপনারা ডক্টর কোনারকে জিজ্ঞেস করতে পারেন, তারও বাইট নিতে পারেন যে উনিও আমাদের সাথেই সেই দিন ছিলেন, কিন্তু উনি নীরবে নিভৃতে ছিলেন, কারণ উনি ডাক্তার, উনি ভগবান, উনি কোনো কথা বলেননি। কিন্তু যারা আমাদের সামনে এসেছিল সেই সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা অসংলগ্ন অবস্থায় ছিল এবং আমি তাদেরকে পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছিল না যে আমি কি। তারপরেই তারা বলতেছিল রামকে ফোন করো, শ্যামকে ফোন করো। আমি ফোন করে ভিডিওর মধ্যে দাদা দেখা যাচ্ছে যে আপনাকে ওখানে রীতিমতো ওখানে টর্চার করা হচ্ছে বা রীতিমতো আপনার মানে ওইভাবে গালাগালি বা আপনার গাড়ি ওখান জানা সমস্ত কিছু আমার কাছে আছে। এই বিষয়টা নিয়ে আপনি কি মানে আইনে দ্বারস্থ হবেন বা ওদেরকে কিছু? অবশ্যই অবশ্যই যারা 10 লাখ দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে, তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, সে ড্রাফটিং করছে এবং আগামী কাল পরশু আমি এফআইআর করব।
দাদা লাস্ট কোশ্চেন, যেখানে দেখা যাচ্ছে গাড়ি রীতিমধ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে কিন্তু আপনি গাড়ির মধ্যে মদ্য অবস্থায় ছিলেন না, ওখানে ছিল একজন মহিলা নেত্রী, এ বিষয়ে কি বলবেন? আপনি তো ছিলেন না। প্রথম কথাটাই বলি, আমরা গাড়ির বাইরে কথা বলতেছিলাম। এবার 5-7 জন ইয়ং জেনারেশনের মদ্যপানী বলবো না, অসংলগ্ন অবস্থায় কোনো ছেলে যদি আসে তাহলে একটা মহিলা কি করবে? সেফ গার্ডের জন্য সে গাড়ির ভিতরে দিচ্ছে, আর আমি পঞ্চানন্দায় আমি কিন্তু সেই রাস্তাতে বসেই তাদের সাথে কথা বলছি। আপনার নাম পরিচয়, আপনার পরিচয় দাদা, আপনার পরিচয়? পঞ্চানন্দায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। শিলিগুড়ির জল সমস্যার সমাধানে সক্রিয় শিলিগুড়ি পুর নিগম। পাইপ বসানোর ছাড়পত্র মিলল বন বিভাগের পক্ষ থেকে। বর্ষার মরশুমে পানীয় জলের সমস্যা চরমে উঠেছে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে। কোথাও জল জমে জীবন অতিষ্ঠ, কোথাও আবার বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুর নিগম। শহরের জল সরবরাহ ব্যবস্থার উন্নতিতে বড় সড় পদক্ষেপ হিসেবে পাইপ বসানোর কাজ শুরু করতে চলেছে পুর নিগম। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বন বিভাগের কাছ থেকে ছাড়পত্রও পেয়ে গিয়েছে তারা। এখন অপেক্ষা শুধু বন্যপ্রাণ বিভাগের অনুমতির। সেই অনুমতি পেলেই শুরু হবে জোর কদমে কাজ। তবে বর্ষার বৃষ্টিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুকুর খননের কাজ। শহরের বিভিন্ন এলাকায় নতুন পুকুর খননের পরিকল্পনা থাকলেও বৃষ্টির জলে খননকৃত জায়গায় বারবার জল ভরে যাচ্ছে। ফলে আপাতত পুকুর খননের কাজ স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে পুর নিগমের তরফে। এই পরিস্থিতি নিয়ে শহরের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেয়র গৌতম দেব সাংবাদিক সম্মেলনে বলেন, বর্ষার কারণে পুকুর খননের কাজ বিঘ্নিত হচ্ছে ঠিকই, কিন্তু জলের পাইপ বসানোর জন্য আমরা ইতিমধ্যেই বন বিভাগের অনুমতি পেয়ে গেছি। এখন বন্যপ্রাণ বিভাগের ছাড়পত্র পেলেই দ্রুত কাজ শুরু হবে। উল্লেখ্য, প্রতি বর্ষাতে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল জমার সমস্যা এবং পানীয় জলের সংকট দেখা যায়। এবছর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তা নিশ্চিত করতে পুর নিগমের এই পদক্ষেপ। শহরবাসীর আশা, সময় মতো সব অনুমতি মিললে শিলিগুড়ির জল সমস্যার এক স্থায়ী সমস্যার সমাধান খুব শীঘ্রই হতে চলেছে। রিভিউ মিটিং হলো ফেজ 1 ফেজ 2 দুটো নিয়ে। ফেজ 1-এ আমাদের একটা বড় ব্রেক থ্রু হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যত কিলোমিটার 15 কিলোমিটার আমাদের এখন পাইপলাইন লেইং হয়ে গেছে। 9 কিলোমিটার আমাদের ফরেস্ট ছিল, সেই ফরেস্টের ফেজ 1 ফেজ 2 পারমিশন আমরা পেয়ে গেছি। এখন ফরেস্ট 2-3 দিনের মধ্যে ওইখানে গাছগুলো, কিছু গাছ আপরুটিং করবে ওরা ওদের সিস্টেমে করে, হোপফুলি আমরা 10-15 দিন পরে ওখানেও আমাদের পাইপলাইন লেইং হলে ফার্স্ট ফেজের আমাদের পাইপলাইন লেইং উইদিন 3 মান্থস এটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে পন্ডটা, সেই পন্ডটা কাজ শুরু হয়ে গেছে ফেজ 2-এর। পন্ডের 40% পার বাঁধানো হয়ে গেছে, 60% এরিয়া পারটা বাঁধাবে, কিন্তু ডিগিংটা আমরা পুরোপুরি এখন করতে পারছি না, কেননা একটু খুললেই জল হয়ে যাচ্ছে। এই ওয়াটার লেভেল ভেরি হাই ডিউ টু প্রিভেলিং মনসুন, সেই জন্য এটা একটুখানি আমাদের সময় লাগবে একটু ডাই হতে, কিন্তু আমাদের কাজটা এটা স্টার্ট হয়েছে। একদিকে জলপাইগুড়িতে 21শে জুলাইকে কেন্দ্র করে বাইক র্যালি, অপরদিকে প্রস্তুতি সভা শুরু। শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা চলোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ডাকে জেলা এবং রাজ্যের নির্দেশে সংখ্যালঘুর ব্লক এবং সংখ্যালঘুর জেলা জলপাইগুড়ি সদর 1-এর বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছিল। র্যালিটি নামাজি পাড়া থেকে শুরু হয়ে 73 মোড় হয়ে গড়ালবাড়ি ইত্যাদি জায়গার মধ্য দিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে সমাপ্ত হয়। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ড সেনপাড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে জলপাইগুড়ি এসসি ওবিসি সেল টাউন ব্লকের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। গোলমরিচ চাষ করে লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা যায়। উদাহরণ হিসেবে বলা যায় জলপাইগুড়ির ধাপগঞ্জের এলাকার কথা।
সুপারি গাছকে অবলম্বন করে গোলমরিচ চাষ জলপাইগুড়িতে বিনা খরচে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। সুপারি গাছকে অবলম্বন করে গোলমরিচ চাষ করে বছরে লক্ষ টাকা উপার্জন করছেন জলপাইগুড়ি মণ্ডলঘাট এলাকার ধাপগঞ্জের বেশ কয়েকজন বাসিন্দা। তারা মূলত গোলমরিচ চাষ করে লাভের মুখ দেখছেন। এই ধরনের চাষে তেমনভাবে কিছুই খরচ হয় না, শুধু সামান্য পরিমাণে জল এবং ঔষধ দিলেই গাছগুলো বড় হয়ে গাছ ভর্তি ফল দেয়। মূলত জলপাইগুড়ি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গোলমরিচের চাহিদা অনেকটাই রয়েছে, তাই বিনা খরচেই লাভের মুখ দেখছেন গোলমরিচ উৎপাদনকারীরা। এই ধরনের চাষে বিনা পরিশ্রমেই বছরে দুবার ফল দেয়, যা বিক্রি করলেই আয়ের উৎস চলে আসে ওখান থেকে। এই যে গোলমরিচ চাষ গোলমরিচ যেটা চাষ হচ্ছে সেটা কিভাবে, কি প্রজাতি সেটা তো বলতে পারবো না, আমরা তো চারা কিনে আনছি, কিনে এনে বুনছি। কত কেজি করে ফসল দেয়, মানে ফল পাওয়া যায় গাছে? একটা গাছ যদি ভালো ফল দেয়, কাঁচা ফল 10 কিলো আসে। কত করে বেচেন এটা? এটা পাইকারি এবার 600 টাকা বেচছি। মানে 6000 টাকা একটা গাছে? 600 টাকা বেচছি পাইকারি, কিলো কিলো কিলো। হ্যাঁ, প্রতিবারই পারেন? প্রতিবারে। কখন হয় এটা? এটা মাঘ মাসেও পারি, যদি পাকে মাঘ মাসে পারি নিব, না হলে ফাল্গুন চৈত্রি মাসে। এবার ফাল্গুন চৈত্রি মাসে পারছি। আপনি নিজেই করেন এটা? হ্যাঁ, এটাকে পারি, তারপরে শুকাই, তারপরে ঝাড়াই, তারপরে একটু উষ্ণ জলে দেই। কোনো পরিচর্যা তো করতে হয় না? এটা তো পরিচর্যাই না, এমনি গাছে এমনি যে হয়? হ্যাঁ, গাছে হ্যাঁ সারটার দিই। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, এই তো 1 বছর হইলো আমি পাচ্ছি। আগে কি এই টাকা দিয়েই সংসার হাত খরচা চলতো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি একাই করেন এটা? না, আমার স্বামী সাহায্য করে। আপনি লাগিয়েছিলেন? না, আমার স্বামী লাগিয়েছে, আমি সাহায্য করি ওনাকে। কি নাম আপনার? রীতা রায়। এখন নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। দুই পক্ষের সওয়াল জবাব শুনে শর্ত সাপেক্ষে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ছাত্রকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিল জুভেনাইল বোর্ডের বিচারক। শুক্রবার এই তথ্য জানান বোর্ডের সহকারী সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায়। উল্লেখ্য, গত 23শে জুন জলপাইগুড়ি শহরতলির এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে 8ম শ্রেণীর এক ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ ওঠে সহপাঠী এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই নাবালক ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে পুলিশ। বোর্ডের নির্দেশে সে 6 দিন হোম হেফাজতেই ছিল। এদিন মামলাটি ফের জুভেনাইল জাস্টিস বোর্ডে ওঠে। দুই পক্ষের সওয়াল জবাব শুনে শর্ত সাপেক্ষে ওই ছাত্রকে পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দেন বোর্ডের বিচারক। সহকারী সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় জানান, ছাত্রকে বাড়িতে নিয়ে যাওয়া গেলেও প্রতি সপ্তাহে 1 দিন করে জুভেনাইল জাস্টিস বোর্ডে কাউন্সিলিং এর জন্য হাজির করাতে হবে। বিচারক এই নির্দেশ 2 মাস পর্যন্ত মানার নির্দেশ দিয়েছেন। কি হলো ইংরেজি মাধ্যম স্কুলের বিষয়টা? আজকে তো বাচ্চাটির মানে আমরা রিলিজ করে দিলাম আর কি, বাড়ি যাওয়ার অনুমতি, আমাদের ম্যাজিস্ট্রেট বাড়ি যাওয়ার অনুমতি দিলেন আজকে। এরপর কি নিয়ম রয়েছে? এরপর নিয়ম রেখেছে আজকে একটা অবশ্যই একটা কন্ডিশন রয়েছে। এমনিতে তো বাচ্চাটাকে আমরা 6 দিন রিটার্ন করে রেখেছি। একটা ছোট্ট কন্ডিশন রয়েছে যে সপ্তাহে 1 দিন করে 2 মাস কাউন্সিলিং রয়েছে আমাদের। বাচ্চাটিকে প্রত্যেক দিন আমাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে আসতে, প্রত্যেক দিন সপ্তাহে 1 দিন করে জুভেনাইল জাস্টিস বোর্ডে আসতে হবে কাউন্সিলিংয়ের জন্য। মাসে 4 দিন, 2 মাসে 8 দিন।
অভিযোগ ছিল মানে স্কুলের সহপাঠী অভিযোগ তো ছিল বলতে গেলে এই পক্ষতেই এসছে, যেটা হেইনাস অফেন্স তো নয়, সিরিয়াস নেচার অফ অফেন্স। তো ওই একটা অভিযোগ স্কুল থেকে দিয়েছেন, প্রিন্সিপাল একটি অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে আজকে বাচ্চাটি বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছে। আবারও তিস্তার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে পড়ল টোটগাঁও বস্তি, প্রশাসনের ত্রাণ সহায়তা। আবারও তিস্তার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে পড়ল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা টোটগাঁও বস্তি। বুধবার গভীর রাত থেকে হঠাৎই ফুলে ফেপে ওঠা তিস্তা নদীর জলে প্রায় ৪৫টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা রাতেই আশ্রয় নেন স্থানীয় একটি স্কুল ভবনে। ঘটনাস্থলে বৃহস্পতিবার পৌঁছান মাল মহকুমা শাসক শুভম কুণ্ডাল, ব্লকের বিডিও রশ্মি দীপ্ত বিশ্বাস, বাগরাকোট পঞ্চায়েত প্রধান পুনম লোহার, সেচ দপ্তরের বাস্তুকার সহ অন্যান্য আধিকারিকেরা। তারা হাঁটু জল ভেঙে পৌঁছে যান ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এবং হাতে তুলে দেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। প্রায় ৩০০ জন পরিবারের বাস টোটগাঁও বস্তিতে। মনে রাখা দরকার, ২০২৩ সালের ৪ঠা অক্টোবর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির ফলে যে ভয়াবহ জলোচ্ছ্বাস নেমে এসেছিল তিস্তা নদীতে, তাতেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই গ্রাম। তারপর থেকেই স্থায়ী জলস্ফীতির ফলে প্রতি বর্ষাতেই প্লাবনের মুখে পড়েছে টোটগাঁও। বৃহস্পতিবার রাতে আবারও গ্রামে জল ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় কিছুটা জল নামলেও অনেক পরিবার বাধ্য হয়েছে নিজের ঘর থেকে নিজেই ভেঙে অন্যত্র সরে যেতে। এক বাসিন্দা পদম শর্মা বলেন, এভাবে প্রতি বছর বাড়িঘর ডুবে যাচ্ছে, এবার যদি ভেঙে না যায় কিছুই বাঁচানো যাবে না। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা, জানান রাতেই গ্রামে জল ঢুকে গিয়েছিল, সকাল থেকে কিছুটা জল নেমেছে, প্রশাসনের পক্ষ থেকে কিছুটা ত্রাণও দেওয়া হয়েছে। তবে যেভাবে তিস্তা নদীর গ্রাম গিলে নিচ্ছে তাতে বহু মানুষ স্থায়ীভাবে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। বর্তমানে ৮টি পরিবার স্থানীয় স্কুলে রয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য না দিলেও মাল মহকুমা শাসক শুভম কুণ্ডাল আশ্বাস দিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, প্রয়োজন হলে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে এবং সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। पानी आके घर खत्म कर दिया, लेके जाएंगे दूसरा जगह में शिफ्ट करने वाला है अभी। कितना घर ऐसा क्षति हुआ? यहाँ में 60-70 घर सब खत्म हो गया। अब कहाँ जा रहे हैं आप लोग? हम लोग थोड़ा ऊपर जा रहे हैं। तो पक्का घर है क्या? अभी क्या लेना है यहाँ से? यहाँ से क्या लेगा? ये लकड़ी उकड़ी, टीना और ये चौका। प्रॉब्लम हो रहा है? नहीं समस्या तो हो रहा है। समस्या हो रहा है। खेती सब डूब गया। क्या नाम है आपका? पदम प्रसाद। हाँ, पदम प्रसाद। टोटगांव का हाल तो बेहाल है, बहुत दिन से पानी घुस रहा है। ज़्यादा पानी घुसने के कारण से घर 5 घर तो बह गया कल, और बहुत आदमी लोग उसका घर का सामान वगैरह निकाल के बाहर बैठ रहे हैं। घर भी तो तोड़ रहा है। घर तोड़ रहा है, घर का तोड़ के बिक्री कर रहा है, घर वो तोड़ के उसी से खाना पीना खा रहा है। माना टीना सब लेके चला जा रहा है। तो अभी हाल कैसा है? अभी हाल तो बेहाल है। वहाँ तो अभी लगभग 50 घर में पानी घुसा हुआ है। अभी भी ऑलरेडी 70 घर बह चुका है। और एसडीओ वीडियो गया था? एसडीओ वीडियो सर गए थे, और इरिगेशन इंजीनियर लोग भी आए थे। क्या त्राण दिया है? कुछ सामान वो किया है, कंट्रीब्यूशन किया है। और हमारा वहाँ का दाबी है, पंचायत ने तो हमारा बांध बना दिया है, लगभग 280 मीटर और 100 मीटर का बना है। और वहाँ का आदमी तो बांध के लिए बात कर रहे थे। और नेक्स्ट में है हमारा क्या है, जिसका भी घर बह गया उसका लिए पुनर्वास योजना की तरह हमने जमीन सर्वे किया है। जो सर्वे करने के बाद SDLR से साइन होके DM के SDO के सर के पास गया है। वहाँ से साइन होने के बाद पट्टा मिलेगा, तो वहाँ पर हम पुनर्वास कराएंगे। कहाँ पर? ये सुंदरी बस्ती में। सुंदरी बस्ती। अभी वहाँ का जो आदमी लोग हैं कहाँ पर रिलीफ में? रिलीफ टोटगांव स्कूल में कुछ तो हमारा क्या है कि एक दूसरे घर में आधा करके बैठ रहे हैं। रिलीफ में कितना है अभी? रिलीफ में करीबन 50 में। सब मिला के कितना घर चला गया अभी तक? अभी तक 70 घर लगभग सब चला गया। इस बार कितना गया? इस बार 5 गया। आपका नाम? अनुप शर्मा, पंचायत मेंबर बागराकोट ग्राम पंचायत।
অভিনব উদ্যোগ চাকরি প্রার্থীদের। কাশিয়াবাড়ি ভিএনসি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায়। চাকরির প্রস্তুতির পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালনেও পিছিয়ে নেই বর্তমান প্রজন্ম, এমনই এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর বড় হলদিবাড়ির কাশিয়াবাড়ি ভিএনসি মাঠে প্রতিদিন অনুশীলন করতে আসা সেনা এবং পুলিশের চাকরি প্রার্থী যুবকরা। এদিন সকালে তারা স্বতঃস্ফূর্তভাবে একজোট হয়ে মাঠের চারপাশে এক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে। উল্লেখ্য, এই মাঠে প্রতিদিন ভোরবেলা শতাধিক চাকরি প্রার্থী শরীর চর্চা এবং অনুশীলন করে থাকেন। কিন্তু মাঠের চারদিকে গাছপালার অভাব থাকায় গ্রীষ্মকালে তীব্র রোদে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয়। সেই কারণেই দীর্ঘদিন ধরেই মনে ইচ্ছে ছিল কিছু গাছ লাগানোর। অবশেষে তারা নিজেরাই হাতে তুলে নিলেন শোভাবর্ধন এবং ছায়াদানকারী বৃক্ষরোপণের উদ্যোগ। শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত থাকেননি তারা, গাছগুলিকে টিকিয়ে রাখতে চারা গাছগুলিকে বাঁশের খাঁচা দিয়ে ঘিরে সুরক্ষিত করেছে, যাতে গবাদি পশু বা বাইরের কোনো কারণে ক্ষতি না হয়। এই উদ্যোগ সম্পর্কে এক চাকরি প্রার্থী বলেন, আমরা প্রতিদিন এখানে শরীর চর্চা করি, কিন্তু মাঠের চারপাশে গাছপালা না থাকায় ছায়ার অভাব ছিল। তাই আমরা সকলে মিলে ভাবলাম, যদি নিজেরাই কিছু গাছ লাগাই তাহলে ভবিষ্যতে আমরাই উপকৃত হব এবং পরিবেশও রক্ষা পাবে। এখানে উদ্যোগ নিয়েছি যে সবাই গাছ লাগাবো। আমাদের এটা হচ্ছে কাশিয়াবাড়ি বড়মাঠ কলোনি ভিএনসি ক্লাব। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ছায়ার খুব প্রবলেম। তো প্রবলেম উদ্দেশ্যে আমরা হচ্ছে ভেবেছি আর কি যে এখানে যত আমরা ক্যান্ডিডেট, এখানে ডাব্লিউবি বা এসএসসি সবার ক্যান্ডিডেট আছে, তো সবাই মিলে এখানে হচ্ছে গাছ লাগাচ্ছি। তো এই উদ্দেশ্যে এখানে গাছ লাগাবো। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। এই দিনের খেলায় অংশগ্রহণ করে নেতাজি মডার্ন ক্লাব বনাম জেওয়াইএমএ। খেলার ফলাফল ম্যাচ ড্র। নেতাজি মডার্ন ক্লাব একটি গোল করে এবং জেওয়াইএমএ ক্লাবও একটি গোল করে। নেতাজি মডার্ন ক্লাবের পক্ষ থেকে গোল করেন নিশান্ত লোহার এবং জেওয়াইএমএ ক্লাবের পক্ষ থেকে গোল করে আকাশ ওরাও। ম্যান অফ দ্য ম্যাচ আকাশ ওরাও। এদিনের খেলা দেখতে অসংখ্য দর্শক আসনে ভর্তি ছিল। অনেকেই বলেছেন এই প্রথমবার প্রথম লিগের খেলাতে এত দর্শক হলো। এখন নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। একুশে জুলাইকে সামনে রেখে আজ একটি মিছিলের আয়োজন করা হয়েছিল শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ জলপাইগুড়িতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। এই দিনের মিছিলটি সমাজপাড়ার থেকে শুরু হয়ে দিনবাজার বেগুনটারি থানা মোড় হয়ে ফের সমাজপাড়ায় এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। প্রথমেই বলি, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আগামী 21শে জুলাই শহীদ দিবস এবং সেই শহীদ দিবসকে কেন্দ্র করে আমাদের প্রতি বছরের কর্মসূচি যে ধর্মতলা চলো অভিযান, এবং সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বক্তব্য শুনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা শুনি। সেই নির্দেশকে এবং বক্তব্য শুনে সারা বছর ধরে আমরা দলের কাজে সেটাকে লাগাই। তো এবারও তার ব্যতিক্রম হবে না। এবার আরও প্রচুর মানুষ, কারণ দেখুন 21শে জুলাইয়ের রেকর্ড কিন্তু 21শে জুলাই ব্রেক করে। তা আমার মনে হয় যে এবছর সর্বকালের সেরা রেকর্ড হবে জনসংখ্যার উপস্থিতির ভিত্তিতে। আমরা সেই রেকর্ড ব্রেক করে এবার একটা নতুন ইতিহাস সৃষ্টি করব পশ্চিমবঙ্গের বুকে। তো 21শে জুলাই সবাইকে যোগদান করবার জন্য আজকের এই মিছিল সমাবেশ, এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন দেখতেই পাচ্ছেন উৎসাহ উদ্দীপনা। আমরা আজকে এই মিছিল শহর পরিক্রমা করব। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া
দপ্তরে জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পরিবেশ দূষণ এবং জনসুরক্ষার দিকে নজর দিয়ে দিনবাজারে আচমকা পরিদর্শন সদর মহকুমা শাসকের। এদিন করোনা নদীতে থার্মোকল বর্জ্য ফেলাকে কেন্দ্র করে কড়া বার্তা জানানো হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে। তিস্তার জলোচ্ছ্বাসে প্লাবিত মাল ব্লকের টোটগাঁও বস্তির প্রায় 45টিরও বেশি বাড়ি। বারংবার একই পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েই স্থায়ীভাবে অন্যত্র সরে যাচ্ছেন বাসিন্দারা। গ্রামবাসীদের পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।